আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম। আমি মোহাম্মদ পলাশ রেজা, সহকারী শিক্ষক, মধুমতি আদর্শ বিদ্যালয়। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয় নিয়ে। পদার্থবিজ্ঞান বিষয় নিয়ে আজ আমি তোমাদের সাথে কিছু কথা বলবো, কিছু বোঝাতে চেষ্টা করব। আশা করি তোমরা যদি মন দিয়ে শোনো, সঠিকভাবে যদি ক্লাসটা দেখতে চেষ্টা করো, তাহলে হয়তো উপকৃত হবে, এটাই আমি আশা করব। তো আজকে শুরুতেই, অধ্যায়ের শুরুতেই আমার থাকবে হচ্ছে গতি, যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি মোশন। গতি, যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি মোশন। তো মোশনের ক্ষেত্রে সর্বপ্রথম আমি আলোচনায় নিয়ে আসবো স্থিতি। স্থিতি কি জিনিস সেটা আমি বলতে চেষ্টা করি। তো বন্ধুরা চলে যাই আমরা আমাদের মূল পাঠে। তো এখানে স্থিতি, আমাদের চারিপাশে আমরা যে বস্তুগুলো দেখতে পাই, অনেক কিছুই দেখতে পাই, তার মধ্যে কেউ স্থিতি আছে বা কেউ গতিশীল আছে। কোনো বস্তু স্থির, কোনো বস্তু গতিশীল। সময়ের সাপেক্ষে কোনো বস্তু যদি স্থির থাকে, অর্থাৎ সে যদি তার স্থানের পরিবর্তন না করে, তাহলে আমরা বলতে পারি সেই বস্তুটি স্থির। আর তার একটা উদাহরণে আমরা চলে যাই, সেটা হচ্ছে একটা গাড়ি। একটা গাড়ি 10 মিনিট সময় একটা জায়গায় স্থির রয়েছে। এই গাড়িটি, এটা একটা নির্দিষ্ট স্থান, এখানে সে স্থির রয়েছে। 10 মিনিট সময় অতিবাহিত হয়ে গেল। এখানে যদি 10 মিনিট সময়ে যদি সে তার স্থানের পরিবর্তন না করে, যেখানে ছিল সেখানে রয়ে গেছে, যদি তার স্থানের পরিবর্তন না হয়, তাহলে আমরা বলতে পারবো বস্তুটি নির্দিষ্ট জায়গায় রয়ে গেছে। যদি সে 10 মিনিট পরে সেইখান থেকে তার স্থান পরিবর্তন করে এখানে এসে দাঁড়াতো, তাহলে আমরা বলতে পারতাম বস্তুটি গতিশীল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গতিটি, মানে গাড়িটি তার নির্দিষ্ট স্থানে যেখানে ছিল, 10 মিনিট পরে হোক, 1 ঘন্টা পরে হোক, আর 5 মিনিট পরে হোক, সে তার নির্দিষ্ট স্থানেই স্থির রয়ে গেছে, যার কারণে আমরা বলতে পারবো ওই বস্তুটি স্থির। আর এবার আমরা চলে আসি গতিতে। গতি হচ্ছে সেই জিনিস, সময়ের সাপেক্ষে যদি কোনো বস্তু তার স্থানের পরিবর্তন করে, তাহলে আমরা বলতে পারবো সেই বস্তুটি গতিশীল। যেমন একটি গাড়ি, যে গাড়ির উদাহরণ আমি গতি স্থিতির ক্ষেত্রে দিয়েছি, এই উদাহরণটা আমি গতির ক্ষেত্রেও দিব। কোনো একটা স্ট্যান্ডে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, সেই গাড়িটি যদি 10 মিনিট পরে ওখান থেকে রওনা হয়, 10 মিনিট পরে যদি সে অন্য স্ট্যান্ডে যায়, তাহলে আমরা বলতে পারবো 10 মিনিট সময়ে সে 1 কিলোমিটার হয়তো অতিক্রম করেছে। এই যে তার যে স্থানের পরিবর্তন, এই স্থানের পরিবর্তনটাই হচ্ছে তার গতি। স্থানের পরিবর্তনটাই হবে হচ্ছে তার গতি। এটাই হচ্ছে স্থিতি এবং গতি। আশা করি মোটামুটি বুঝতে পারছো। পরবর্তীতে আমি আলোচনার বিষয়ে চলে যাই সরল রৈখিক গতি, অর্থাৎ এবারে চলে আসবো আমরা এই গতির বিভিন্ন প্রকার গতি নিয়ে আলোচনা। কয়েক প্রকারের গতি নিয়ে আমরা আলোচনা করব। সর্বপ্রথমে আছে আমাদের সরল রৈখিক গতি। সরল রৈখিক গতিতে আমরা দেখতে চেষ্টা করি সরল রৈখিক গতিটা আসলে কি জিনিস। বন্ধুরা, আমরা সরল জিনিসটা সহজে বুঝি। এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে একেবারে সহজ একটি গতির উদাহরণ। যে গতিটা, কোনো একটি বস্তু যদি সরল পথে চলে, কোনো একটি বস্তু যদি একেবারে সরল পথে চলে, তাহলে আমরা বলতে পারি এই বস্তুটি সরল রৈখিক গতি। যেমন একটু উদাহরণের দিকে যদি আমরা যাই, এটা একটা সরল রেখা। রেখা সম্পর্কে আমাদের সবারই মোটামুটি ভালো ধারণা আছে, সরল রেখা এবং বক্ররেখা। তো আমরা আজকে এখানে বলতে চাচ্ছি সরল রেখাটা। কোনো একটি গাড়ি বা কোনো একটি বস্তু যদি সরল পথে চলে, তাহলে তার যে গতিটা আমরা পাবো, সেই গতিটা হচ্ছে সরল রৈখিক গতি। তো এখানে সরল রৈখিক গতিতে যদি আমরা সাধারণ একটা উদাহরণ দিতে চাই, সমতলে বা সমতল পৃষ্ঠে যদি কোনো বস্তুকে আমরা ধাক্কা দিয়ে ছেড়ে দিই, সে সোজা পথে যত দূরে যাবে সেটাই হচ্ছে তার
সরল রৈখিক গতি। আর যেমন উপর থেকে কোনো বস্তুকে যদি আমরা সোজা পথে ছেড়ে দিই, উপর থেকে কোনো বস্তুকে যদি আমরা সোজা পথে ছেড়ে দিই, সেটা যদি সোজা নিচের দিকে পড়ে, তাহলে সেটা হবে সেই বস্তুর সরল রৈখিক গতি। বন্ধুরা, আশা করি সরল রৈখিক গতি সম্পর্ক মোটামুটি ভালো ধারণা তোমাদের হলো। চেষ্টা করো সবাই খেয়াল করার। এবারে আমরা চলে যাব ঘূর্ণন গতিতে। ঘূর্ণন গতি কি জিনিস সেটা নিয়ে আমরা আলোচনা করতে চেষ্টা করব। ঘূর্ণন গতি হচ্ছে কোনো কিছু যদি একটা নির্দিষ্ট বিন্দুর সমদূরত্বে থেকে, কোনো কিছু যদি একটা নির্দিষ্ট বিন্দুর সমদূরত্বে থেকে চারিদিকে ঘুরতে থাকে, তাহলে সেটাই হবে হচ্ছে সরল রৈখিক গতি। যেমন আমরা উদাহরণ হিসেবে আনতে পারি, ভুল হচ্ছে ঘূর্ণন গতি, যেটা বলতেছিলাম সরল গতি নয়, এটা ঘূর্ণন গতি, যেটা হচ্ছে আমাদের বৈদ্যুতিক পাখার গতি। বৈদ্যুতিক পাখাকে যদি আমরা ঘুরতে দেখি, তাহলে দেখা যাবে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সে তার পাখাগুলোকে চারিদিকে সমদূরত্বে ঘুরে আসতেছে, তার দূরত্বের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে যদি আমরা এটাকে, বা আরেকটা জিনিস আমরা বলতে পারি ঘড়ির কাঁটার গতি। ঘড়ির কাঁটার গতি, এটাকে যদি আমরা বিবেচনা করি, তাহলে এটাকে আমরা বলতে পারবো ঘূর্ণন গতি। সেই ঘূর্ণন গতিটা হচ্ছে যে ঘড়িটা যখন ঘুরছে তখন তার কাঁটাগুলো একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে চারিদিকে সমদূরত্বে ঘুরে আসতেছে, এই জন্য এটাকে আমরা বলতে পারবো কি ঘূর্ণন গতি। তেমনি করে বৈদ্যুতিক পাখার গতিটাও ঠিক একই রকম, এটা হচ্ছে ঘূর্ণন গতি। তাহলে আশা করি বন্ধুরা ঘূর্ণন গতি সম্পর্কে আলোচনা মোটামুটি হলো, বুঝতে পারবো আশা করি। এবারে চলে যাই আমরা চলন গতিতে। চলন গতিটা কি জিনিস? এই চলন গতি অর্থাৎ সাধারণত আমরা বুঝতে পারি চলন মানেই হচ্ছে গতিশীল। চলন মানেই হচ্ছে গতিশীল। তো চলন গতি আমরা বলতে পারি সেটাকেই যে কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময় একই দিকে যেতে থাকে, তাহলে সেই বস্তুর গতিকে আমরা চলন গতি বলতে পারি। যেমন কোনো একটা গাড়ি যদি চলতে থাকে, সেই গাড়িটির চাকাটাকে যদি আমরা বিবেচনায় না এনে ওই গাড়ির গতিটাকে নির্ণয় করতে চাই, তাহলে ওই গাড়িটি হবে হচ্ছে চলন গতি। আর যদি ওই গাড়ির চাকাটাকে বিবেচনায় এনে আমরা ওই গাড়িটাকে করতে চাই, তাহলে ওইটা চলন গতি হবে না, কারণ গাড়িটা যখন সামনের দিকে যাচ্ছে তখন তার পুরা দেহকে নিয়ে সে সামনে চলে যাচ্ছে। এজন্য আমার সংজ্ঞাতে কি ছিল? সংজ্ঞাতে ছিল হচ্ছে যে কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে যেতে থাকে, একই সময়ে একই দিকে যেতে থাকে, অর্থাৎ পুরা বস্তুটি যদি সামনের দিকে যেতে থাকে, তাহলে সেই বস্তুটাকেই বলবো আমরা চলন গতি। বন্ধুরা, তাহলে চলন গতি সম্পর্কে আমরা বুঝলাম। এবার আমরা আসবো পর্যাবৃত্ত গতিতে। পর্যাবৃত্ত গতি, কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একই পথে অতিক্রম করে, তাহলে সেটাকে পর্যাবৃত্ত গতি বলা যায়। আমরা সেটাকে পর্যাবৃত্ত গতি বলতে পারি। যেমন যদি একটা উদাহরণ আমরা টানি, আমাদের হৃৎপিণ্ডের গতি। হৃৎপিণ্ডের গতিটাকে আমরা পর্যাবৃত্তের গতির উদাহরণ হিসেবে ধরতে পারি। যেমন হৃৎপিণ্ডের গতিটা সবসময় হচ্ছে একই গতিতে এবং একইভাবে চলতে থাকে। ঠিক তেমনি করে আমরা পর্যাবৃত্ত গতিটা সম্পর্কে জানলাম। এরপরে পর্যাবৃত্ত গতিটা এমনও হতে পারে, পর্যাবৃত্ত গতি উপবৃত্তাকার হতে পারে, বৃত্তাকার হতে পারে, সরলরৈখিক হতে পারে। বন্ধুরা, এবার আমরা চলে আসি সরল স্পন্দন গতিতে। সরল স্পন্দন গতিটা হচ্ছে একটি বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতিকেই সরল স্পন্দন গতি বলা হয়। একটি বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি হচ্ছে সরল গতি। এই স্পন্দন গতির বেলায় একটি নির্দিষ্ট বিন্দুর দুই পাশে এই বস্তুটি স্পন্দিত হতে থাকে। এই যে সরল স্পন্দন গতি, এই সরল স্পন্দন গতিটা হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দুর দুই পাশে এই যে বস্তুটি দুই পাশে স্পন্দিত অর্থাৎ কাঁপতে থাকে। যেমন যদি একটা উদাহরণ হিসেবে আমরা ধরতে চাই, তাহলে আমরা কোনো একটি
কোনো একটি দোলনার দোলটাকে আমরা এই সরল স্পন্দন গতির কথা বলতে পারি। একটা দোলনাতে যদি কেউ দোল খায়, তাহলে যে দোল খাচ্ছে সে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে দুই দিকে যাচ্ছে, তার যতদূর পর্যন্ত গতি থাকতেছে সেখানে গিয়ে থেমে যাওয়ার সাথে সাথে সে আবার পিছনের দিকে ব্যাক করতেছে, আবার পিছনের দিকে তার গতি যত সময় থাকতেছে সেই গতিটা যখনই শেষ হচ্ছে তখন সে আবার সেখান থেকে পিছনের দিকে ব্যাক করতেছে, যার কারণেই আমরা এটাকে একটা সরল স্পন্দন গতি হিসেবে বলতে পারি। তাহলে আশা করি সরল স্পন্দন গতি সম্পর্কে তোমাদের ভালো অভিমত হবে। এবারে আমরা চলে আসব রাশির ক্ষেত্রে। পৃথিবীতে আমরা অনেক কিছু দেখি, তার মধ্যে এই রাশিটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। সেই দুই ভাগে ভাগ করব। এখন আমাদের পরিচিত জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি সেটাই হচ্ছে রাশি। যদি আমরা পরিমাপ করে বলতে পারি তাহলে সেটা হবে রাশি। এই রাশি হচ্ছে আনন্দ, দুঃখ, বেদনা, এগুলো আমাদের রাশি নয়। কারণ হচ্ছে এগুলো আমরা জানি যে এটা আনন্দ, এটা দুঃখ, কিন্তু কতটুকু আনন্দ, কতটুকু দুঃখ, কতটুকু বেদনা এটা আমরা পরিমাপ করে বলতে পারি না। কেজির ক্ষেত্রে যদি বলি যে এটা 2 কেজি দুঃখ, সম্ভব নয়। 10 গ্রাম দুঃখ সম্ভব নয়। যদি বলি 2 মিটার দুঃখ, সম্ভব নয়। এই জন্য এটা পরিমাপ করে এর একটা সুন্দর রূপ দেওয়া সম্ভব নয়, যার কারণে এটাকে আমরা রাশি বলতে পারি না। রাশি বলতে পারি সেটাকেই যা পরিমাপ করে সুন্দর একটা মান আমরা দিতে পারি, সেটাই হবে আমাদের রাশি। কিন্তু তাপমাত্রা একটি রাশি, কারণ তাপকে যদি আমরা পরিমাপ করি, তাপমাত্রা পরিমাপের স্কেল হচ্ছে আমাদের থার্মোমিটার। সেই থার্মোমিটার দিয়ে যদি আমরা কোনো একটি যদি পরিমাপ করি তাহলে তার একটা নির্দিষ্ট মান আসবে। আমার নির্দিষ্ট মান যখনই দিতে পারবো তখনই সে একটা রাশিতে পরিণত হবে, কারণ তাপমাত্রাকে পরিমাপ করতে তার একটা নির্দিষ্ট মান দিতে হয়। তাই আমরা বলতে পারি যা পরিমাপ করতে বা পরিমাপ করে তার একটা নির্দিষ্ট মান দেওয়া সম্ভব, সেটাকে কি বলা হয়? রাশি বলা হয়। যদি আমরা আমাদের গায়ের তাপমাত্রাকে পরিমাপ করি একটা থার্মোমিটার দিয়ে, তাহলে আমরা হয়তো দেখতে পাবো কারো কারো থাকতে পারে 37 ডিগ্রি সেন্টিগ্রেড, কারো থাকতে পারে 38 ডিগ্রি সেন্টিগ্রেড। যেটাই থাকুক না কেন সেটা তার দেহের একটা তাপমাত্রা পরিমাপ। এই যে একটা নির্দিষ্ট পরিমাপ আমরা পেয়েছি, তার তাপমাত্রা কত? 37 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাই হচ্ছে রাশি। যদি আমি এটা দিতে না পারতাম, পরিমাপ করেছি তার গায়ে তাপ আছে কিন্তু তাপটা কত, এটা যদি আমি বলতে না পারি তাহলে সেটা রাশি হতে পারে না। তাই আমরা বলতে পারি যে রাশি হতে গেলে তাকে একটা সুন্দর মান দিতে হবে, মান দিয়ে যদি প্রকাশ করতে পারি তাহলে সেটাই হবে রাশি। এবারে আমরা চলে আসি বন্ধুরা, রাশি 2 প্রকার। রাশি হচ্ছে 2 প্রকার। রাশি 2 প্রকার। সেই 2 প্রকার রাশি নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমে আছে স্কেলার রাশি, দ্বিতীয়ত আছে ভেক্টর রাশি। তো স্কেলার রাশিটা নিয়ে আমরা একটু আলোচনা করি। স্কেলার রাশি হচ্ছে যে রাশি প্রকাশ করার জন্য শুধুমাত্র কোনো একটি সংখ্যার প্রয়োজন হয়, শুধুমাত্র সংখ্যার প্রয়োজন হয়, সেই রাশিকে আমরা বলবো হচ্ছে স্কেলার রাশি। সেটা কেমন? এর একটা উদাহরণ যদি আমরা দিতে চাই তাহলে আমরা বলতে পারি তাপমাত্রা, সময়, দৈর্ঘ্য। তাহলে স্কেলার রাশি
যেমন আমি দুটো উদাহরণ লিখেছি, একটা হচ্ছে তাপমাত্রা, একটা হচ্ছে সময়। সময়কে সময় এবং তাপমাত্রা। তো তাপমাত্রাকে যদি আমাদের প্রকাশ করতে হয় তাহলে তাকে শুধু একটা সংখ্যা দিয়ে আমরা প্রকাশ করতে পারি। যেমন আমি কিছু সময় আগেই লিখেছিলাম যে কারোর গায়ের তাপমাত্রা হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড, 37 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 98 ডিগ্রি ফারেনহাইট, 98 ডিগ্রি ফারেনহাইট। এই তাপমাত্রাকে প্রকাশ করতে শুধুমাত্র সংখ্যার প্রয়োজন, এই জন্য কোনো কিছুর প্রয়োজন হয় না, যার কারণে এটাকে আমরা স্কেলার রাশি বলতে পারি। ঠিক তেমনি করে সময়, সময় এখন কত, এখন কত, সময় কত, কত বাজে, এটাকে যদি আমাদের প্রকাশ করতে হয়, যদি আমরা বলতে চাই তাহলে হয়তো আমরা লিখতে পারি যে 11টা। আমরা যেটাই লিখি না কেন এটা একটা সংখ্যা, এর কোনো দিকের প্রয়োজন হয় না, এই জন্য এটাকে আমরা বলতে পারি স্কেলার রাশি। স্কেলার রাশিটাকে প্রকাশ করার জন্য আমাদের দরকার শুধুমাত্র একটি সংখ্যা। তাই বলা হয়েছে যে রাশিকে প্রকাশ করতে শুধুমাত্র সংখ্যার প্রয়োজন হয় সেই রাশিটা হচ্ছে স্কেলার রাশি। বন্ধুরা, আশা করি স্কেলার রাশি সম্পর্কে বুঝতে পারছো। এবারে আমরা আলোচনা করব ভেক্টর রাশি নিয়ে। ভেক্টর রাশি, ভেক্টর রাশি, ভেক্টর রাশি স্কেলার রাশির ঠিক উল্টাটা। উল্টা ঠিক না, ওর সঙ্গে আরো একটা কিছু যোগ করতে হয়। স্কেলার রাশিকে যেমন শুধু সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়, ভেক্টর রাশিটাকে প্রকাশ করতে শুধু সংখ্যা নয়, তার সঙ্গে দিকেরও প্রয়োজন হয়, তার সঙ্গে দিকেরও প্রয়োজন হয়। এজন্য আমরা ভেক্টর রাশির সংজ্ঞা বলতে পারি যে রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়, মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়, সেটাই হচ্ছে আমাদের ভেক্টর রাশি। তাহলে সংজ্ঞাটা আরেকবার বলি যে ভেক্টর রাশি যে রাশিকে প্রকাশ করার জন্য আমাদের মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় সেই রাশিকে বলবো হচ্ছে ভেক্টর রাশি। এবার আমি একটু উদাহরণে চলে যাই। ভেক্টর রাশির উদাহরণ যদি আমরা দিতে চাই, যেমন বলতে পারি বেগ, বলতে পারি বেগ। এই বেগটা হচ্ছে একটি ভেক্টর রাশি, কিন্তু এটা আমি কিভাবে বুঝবো যে এটা ভেক্টর রাশি? এটা বোঝার উপায় হচ্ছে যে বেগটাকে যখন আমার প্রকাশ করতে হয়, আমরা জানি যে গাড়ি যখন চলে তখন আমরা বেগের পরিমাপটা করতে পারি। কোনো চলন্ত বস্তুর ক্ষেত্রে আমরা বেগের পরিমাপ করতে পারি, কিন্তু স্থির বস্তুর ক্ষেত্রে আমরা বেগের পরিমাপ করতে পারি না। তাই বেগটা আমরা তখনই পাবো যখন কোনো গাড়ি চলবে। প্রত্যেকটা চলন্ত গাড়িতে অর্থাৎ ইঞ্জিন চালিত গাড়িতে আমরা মিটার দেখতে পাই, সেই মিটারে আমাদের বেগের পরিমাপটা আসে। সেই পরিমাপটা যদি করতে হয় আমরা কিভাবে বুঝতে পারি? বেগটাকে যদি আমাদের জানতে হয়, আমি জানি যে গাড়িতে একটা গাড়ি যখন চলছে 50 কিলোমিটার বেগে, 50 কিলোমিটার বেগে একটা গাড়ি চলছে, এটা শুধু একটি সংখ্যা, এটা শুধু একটি সংখ্যা। কিন্তু এই বেগটাকে যদি আমাকে সঠিকভাবে বুঝতে হয় বা এটাকে যদি ভেক্টর রাশি হিসেবে আমাকে মানতে হয়, তাহলে তার সঠিক পরিমাপ হবে কোন দিকে, এর একটা দিক প্রয়োজন। কোন দিকে? 50 কিলোমিটার পূর্ব দিকে, 50 কিলোমিটার সামনের দিকে, 50 কিলোমিটার উত্তর দিকে, নাকি 50 কিলোমিটার দক্ষিণ দিকে, আমাকে এটা জানতে হবে। এর সঠিক পরিমাপটা যদি হতে হয় তাহলে 50 কিলোমিটার পূর্ব দিকে যদি আমি লিখি, তাহলে এই রাশিটা হয়ে যাবে কি? একটি ভেক্টর রাশি। আর যদি আমি এর বেগের পরিমাপটা সঠিকভাবে না করতে পারি, অর্থাৎ দিক এবং মান দুটোর প্রয়োজন যদি আমি না দিই বা যদি না দিয়ে বলতে পারি, যদি বলি 50 কিলোমিটার পূর্ব দিকে না বলে যদি শুধু বলি 50 কিলোমিটার, তাহলে কোন দিকে 50 কিলোমিটার প্রশ্ন থেকে যায়। আর এই প্রশ্ন থাকলে পারা সেটা ভেক্টর রাশি হতে পারে না, বা বেগেরও সঠিক মান হতে পারে না। বেগের সঠিক মান হতে গেলে তাকে কোন দিকে, কোন সময়ে, মানে কোন দিকে কত কিলোমিটার, এটার দুটো মানই আমাদের প্রয়োজন। দুটো মানই যখনই আমরা জানতে পারবো তখনই আমরা সেটা বুঝবো হচ্ছে এটা একটা ভেক্টর রাশি। তাই বন্ধুরা, আমরা ভেক্টর রাশি, স্কেলার রাশি, ভেক্টর রাশি এর সম্পর্কে হয়তোবা ধারণা নিতে চেষ্টা করেছি। আশা করি সবাই যদি মন দিয়ে খেয়াল করো তাহলে হয়তো ভালোভাবেই এর ধারণাগুলো পাবে। আশা করি তোমরা সবাই উপকৃত হবে।
বন্ধুরা, এবারে আমার আলোচ্য বিষয় যতটুকু ছিল আমি চেষ্টা করেছি তোমাদের সুন্দরভাবে বোঝানোর সুবিধার্থে। আশা করি তোমরা সবাই উপকৃত হবে। যদি কোনো আমি এবারে বাড়ির কাজ যতগুলো আমি পড়িয়েছি, যতগুলি বোঝাতে চেষ্টা করেছি, সবগুলি তোমাদের বাড়ির জন্য কাজ থাকবে। তাহলে বন্ধুরা, আজকে আমাদের যে আলোচ্য বিষয় ছিল, আলোচ্য বিষয়গুলো আমি সুন্দর করে আলোচনা করতে চেষ্টা করেছি। এখন তোমাদের বাড়ির কাজ থাকবে এগুলাই, যেগুলো আমি বোঝানোর চেষ্টা করেছি, এগুলাই সবগুলি সংজ্ঞা সহ উদাহরণ দিয়ে সবগুলি দিয়ে সুন্দর করে খাতায় লিখে হাতে নোট করে সেটাকে মুখস্থ করতে চেষ্টা করবে। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।